কি নতুন কিছু পাওয়ার খোঁজে অজানাকে জেনে নেওয়ার ইচ্ছে আমরা পেছনে বাইক পার্ক করে সামনের দিকে যাচ্ছি। চাকা গেঁথে গেছে এখান থেকে নামবে কি দেখ আগে। এটা কিন্তু এরকম ওয়েদার দেখে কিন্তু আমার মনসুন মহারাষ্ট্রের থেকে মনসুন মেঘালয়ের কথা বেশি মনে পড়ে গেল। 6ই আগস্ট 2024 সকাল 11:15 দেখতে পাচ্ছ আমাদের বাইক মোটামুটি রেডি হয়ে গেছে, ফুল গিয়ারে বাইক রেডি এখানে। আর আমরা এখন রয়েছি হচ্ছে আপার থানের লোধা কমপ্লেক্সে। ঠিক এই ফ্ল্যাটেই আমরা মোটামুটি লাস্ট 5-6 দিন ধরে আস্তানা কেটেছিলাম। থাকার কথা ছিল 2 দিন, কিন্তু প্রায় 6 দিন থেকে গেছি আমরা। প্রায় 6 দিন না, 6 দিনই থেকে গেছি। তো আমি জাস্ট বাইকে উঠি, মানে আমরা দুজন বাইকে উঠি, আর তোমরা একটু গ্লিমস দেখে নাও যে আমরা এখানে কি করেছি। গত 3 দিন থেকে আপার থানের এই লোধা কমপ্লেক্সের 17 ফ্লোরে আমরা আস্তানা কেটেছি। যারা আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কলকাতা থেকে আমরা বাইক রাইড করে মুম্বাই এসে পৌঁছেছি। মানে এই জায়গাটা হচ্ছে মুম্বাইয়ের জাস্ট আউটস্কার্ট বলতে পারো। মুম্বাই এখান থেকে ওই 20-22 কিলোমিটার মতো হবে, মানে 20-22 কিলোমিটার সামনের দিকে রাইড করলেই আমরা মুম্বাই ঢুকে যেতাম। কিন্তু আসার কথা ছিল আমাদের এই আপার থানেতেই, কারণ এখানে রাইডার একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে। আর এই ফ্ল্যাট থেকে বাইরের ভিউটা আগে দেখাবো, তারপরে ভেতরের ভিউ দেখাবো তোমার। এই হচ্ছে লোধা। এই যে বিল্ডিংটা আমরা রয়েছি, এই বিল্ডিংটার নাম হচ্ছে উডল্যান্ড আই। উডল্যান্ড আই থেকে কাঁসা উডল্যান্ড আই। উডল্যান্ড আই থেকে এই হচ্ছে বাইরের ভিউ। এখন বাইরে এরকম বৃষ্টি পড়ছে। এই সামনেও একটা ফ্ল্যাট, আর ঠিক সেম ফ্ল্যাট হচ্ছে এটাও, মানে আমাদেরটাও। তো আর কি করবো এখন আমরা, তাহলে জাস্ট খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। ও তুই কাজবি? আচ্ছা, মানে বিয়ে করলে তুই দুজনেরটাই কাচতে পারবি? ভাত নিয়ে বসে পড়েছি, ভাত আর মাছের ঝোল। এই যে এখানে রাইডার আর হেমাদ্রি। মাছের পিসটা দেখা একটুখানি তুলে। মাছের পিস হচ্ছে এরকম, আর এই পিসটা একেবারে বাবা দুর্দান্ত পিস। দুর্দান্ত 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 কালার দেখেই মনে হচ্ছে দুর্দান্ত খেতে হবে। একটু ঢেলে ফেলি। আমরা মাছটা কিনতে গেছিলাম একসাথে, রান্নাটা রাইডার পুরো একাই করেছে। হিমাদ্রি এমনি সব পারে, জানিস তো, ও সব পারে। সুইচটা ঠিক করে দিস তো, এসি সুইচটা, এসি সুইচ, রাইডারের এসি সুইচ খারাপ হয়ে গেছে, তো সেটাও হিমাদ্রি ঠিক করবি নাকি? ইলেকট্রিশিয়ান, প্লামার, আর কি কি রয়েছিস তুই? বাইকের মেকানিক, ওয়েল্ডার, ওয়েল্ডিংও করে ও। রেনকোট ফেনকোট পরে শুয়ে। বুড়িটা দেখেছো সাইড থেকে, দেখো কুম্ভকর্ণের বুড়ি হয়েছে একটা। ভাই ওট 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 ওট। চলো চলো, তুমি রেনকোট পরো, তারপর তো যাবো। আমরা দীঘায় পৌঁছে গেছি। দীঘায় পৌঁছে গেছি। দিকটা এত সুন্দর পরিষ্কার, এর থেকে দীঘার বীচ সত্যিই পরিষ্কার। জুমো বিচের এটা কি অবস্থা? এটা কি পুরো প্লাস্টিক জমে আছে পুরো এখানে। এই যে হচ্ছে মান্নাত, রাইডার গেছে ছবি তুলতে। আমার সিকিউরিটিকে বলিও মেয়ে সম্পর্কে সম্পর্ক নিতে এসছে আমাদেরকে ঢুকতে দিতে। কি করতে এসছে? ওই শাহরুখ খানের মেয়ের সাথে সম্পর্ক ঠিক করতে এসছি না আমরা। সিকিউরিটিকে বলি বল বল। এই সামনে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে শাহরুখ এসে দাঁড়ায়, ওর বার্থডে এখানে এসে দাঁড়ায়। এত কাছ থেকে শাহরুখকে দেখা যায়। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম তাহলে। এখন টাইম হয়ে গেছে 11:19। 11:19-এ আমরা লোধা থেকে বেরোচ্ছি। এই লোধারই 17 ফ্লোরে আমরা ছিলাম। তোমরা তো দেখলেই অল্প অল্প করে। রাইডার পাল অলরেডি অফিসে বেরিয়ে গেছে, ওই জন্য ওর সাথে আজকে সকালে আর দেখা করাতে পারলাম না। তো হয়তো পুরো রাইড কমপ্লিট করে আমরা এখানেই আবার ফেরত আসবো, তখন রাইডার পালের সাথে আবার দেখা করাবো তোমাদের। এখানে এতদিন থেকে যাওয়ার কারণ, মানে প্রায় 7 দিন ধরে নাও থেকে গেছি এখানে। এতদিন থাকার কারণ হচ্ছে যে রাইডার পালের ছুটি ছিল না, ওর সোম থেকে শুক্র অফিস থাকে। তো শনি রবি জাস্ট ও চাইছিল একদিন যাতে, মানে একটা উইকেন্ড অন্তত আমরা ওর সাথে কাটাই। তো ওই করতেই আমরা এখানে বেশি দিন থেকে গেছি আর কি। তো আজকে হচ্ছে টিউসডে। আমরা এই লাস্ট শনি রোববার এখানে বেশ মজা করেছি। আমরা মুম্বাইতেও গেছি
গেছিলাম, মুম্বাইতে বেশ ঘোরাফেরা করেছি, রাত্রিবেলা 2টোর সময় মুম্বাই থেকে ফিরে এসেছি, আমরা এনজয় করেছি। আর এখন বেরোচ্ছি আমাদের রাইডের সেকেন্ড পার্ট কমপ্লিট করতে। ফার্স্ট পার্টটাকে আমি বলবো যে কলকাতা থেকে মুম্বাই আসা, আর সেকেন্ড পার্ট হচ্ছে মনসুন মহারাষ্ট্র রাইড। বর্ষাতে মহারাষ্ট্র যে কত সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে লাস্ট 3টে ব্লগ তোমরা যেরকম দেখেছো তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগবে এই ব্লগগুলো। শুধু সৌন্দর্য না, তার সাথে তুমুল বৃষ্টিরও সম্মুখীন হতে চলেছি আমরা, তুমুল তুমুল তুমুল। ব্লগে থাকো, দেখতে থাকো, পুরো মনসুন রাইড তোমরা এনজয় করবে আমাদের সাথে। এই হচ্ছে লোধারি তৈরি করা রাস্তা, বাঁদিকে চলে যাচ্ছে NH 160, বাঁদিকেই হচ্ছে মুম্বাই, মানে বাঁদিকে গিয়ে আবার মেন রোড পাবো 1 কিলোমিটারের মধ্যে, তারপরে বাঁদিকে মুম্বাই, ডান দিকে নাসিক যাচ্ছে। ওই রোড দিয়ে আমরা ফেরত এসেছিলাম, মানে ওই রোড দিয়ে আমরা এখানে এসেছিলাম। এখন আমরা ডান দিকে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা তোমাদের বলছি। সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজে পৌঁছাই, ব্রিজের সৌন্দর্যটা তোমাদের দেখাই, তারপরে বলছি। এই ব্রিজের সৌন্দর্যটাই তোমাদের দেখাবো বলছিলাম। এটা হচ্ছে উলহাস নদী। আমরা কিন্তু এইখানে বেশ যাতায়াত করেছি। লোধার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ডম্বিবলি, ডম্বিবলি দিয়েই রাইডার পাল যাতায়াত করে। হাতে গ্লাভসটাও পরে নিয়েছিলাম, আর রেনকোটের লোয়ার পার্টটা পরেছিলাম, খালি উপরেরটা পরিনি। কিন্তু রাইডটা শুরু করবো আর বৃষ্টি পড়ছিল, তাই জন্য রেনকোটও পরলাম আর গ্লাভসটা খুলে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম। দেখো কি সিচুয়েশান হলো, হঠাৎ রোদ উঠে গেল পুরো একদম। লোকাল ট্রেন আসছে, পর লোকাল যায়, জাস্ট 1 মিনিটের মধ্যে 2-3টে লোকাল এপাশ ওপাশ দিয়ে পাস করে এখানে। এই হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেন, বিখ্যাত। ডম্বিবলি তো ছোট স্টেশন, কিন্তু লোধার একদম নিয়ারেস্ট বড় স্টেশন বলতে পারো কল্যাণ জংশন। আমরা এখন কল্যাণের মধ্যেই রয়েছি। আর এই রোডটা জাস্ট পেরিয়ে যখন হাইওয়েতে উঠবো তখন তোমাদের একটুখানি টোটাল ট্রিপ সম্বন্ধে, আজকের ট্রিপ সম্বন্ধে বলে দেবো। এই দেখো বাইক ফাইক তুলে নিচ্ছে, বাইক পার্ক করা থাকলেই তুলে নেয়। এটা হচ্ছে এখানকার একটা ঘটনা, মানে ট্রাফিক সিগন্যাল সেরকমভাবে কেউ মানে না, কিন্তু যেখানে সেখানে পার্কিং করলে জাস্ট 10-15 মিনিটের মধ্যে বাইক তুলে নিয়ে বেরিয়ে যাবে। রাস্তাও খারাপ, তার সাথে বিরাট জ্যামও হয়ে রয়েছে। বাবা, কল্যাণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর পেছনে জাস্ট 2 মিনিট হলো আমরা NH 61 পেয়েছি। NH 61 দিয়ে আমরা সমানভাবে চলে যাব সামনের দিকে। আরে ক্যাসা রাস্তা হ্যাঁ রে ভাই, শকার ব্যাড জায়গা। তো ফাইনালি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে 14 কিলোমিটার মতো রাইড করে আসার পরে আমরা একটু ফাঁকা জায়গা পেয়েছি, হাওয়া খাবো, একটু হাওয়া খাবো। ও সামনে অলরেডি পাহাড়ও দেখতে পেয়ে গেছি আমরা। আমাদের জার্নি কিন্তু আজকে পাহাড়ের দিকে। আমরা আজকে যেতে চলেছি মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ হিল স্টেশন বলতে পারো, বা অন্যতম রিনাউন্ড হিল স্টেশন ভান্ডারদারাতে আমাদের বেশ বড় একটা প্ল্যান রয়েছে। আজকে আমরা ভান্ডারদারা যাব। ভান্ডারদারা যাওয়ার 2টো রাস্তা রয়েছে। একটা হচ্ছে NH 160 দিয়ে, মানে যে রোডটা দিয়ে আমরা নাসিক হয়ে এসেছিলাম, তো সেই রোডটা দিয়ে নাসিকের দিকে যেতে হতো, তারপরে জাস্ট কাসারা ঘাট পেরিয়ে ডান দিকে ঢুকতে হতো ভান্ডারদারার জন্য। কিন্তু আমরা প্রথমে কালু ওয়াটারফল ভিজিট করব, মহারাষ্ট্রের খুবই সুন্দর আর প্রায় সবথেকে উচ্চতম ওয়াটারফলগুলোর মধ্যে একটা কালু ওয়াটারফল, ওটা আজকে আমরা ভিজিট করতে চলেছি। তো তাই জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি। এই রাস্তা দিয়ে সোজা, মানে NH 61 দিয়ে সোজা আমরা যাব হচ্ছে মালসেজ ঘাটেই রয়েছে কালু ওয়াটারফল। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে কালু ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 102 কিলোমিটার। আমরা কল্যাণের রাস্তাটা নিয়েই এসেছি, কালিয়ান যদি আমরা পেরিয়ে চলে এসেছি। এরপরে মালসেজ ঘাটের দিকে এগোবো। মালসেজ ঘাটের পাহাড় কিন্তু খুবই সুন্দর, সহ্যাদ্রি মাউন্টেন্স বা ওয়েস্টার্ন ঘাটস বলতে পারো। সহ্যাদ্রি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস, মানে ওয়েস্টার্ন ঘাটসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। যেমন আমরা জানি যে তামিলনাড়ু, কর্ণাটকাতে ওয়েস্টার্ন ঘাটসকে নীলগিরি মাউন্টেন্স বলা হয়, উটির পাহাড়কে নীলগিরি পাহাড় বলা হয়। তো সেরকমই মহারাষ্ট্রে ওয়েস্টার্ন ঘাটসকে সহ্যাদ্রি মাউন্টেন্স বলা হয়। তো সহ্যাদ্রি মাউন্টেন্সেরই খুব সুন্দর একটা অংশ, খুব সুন্দর একটা পার্ট মালসেজ ঘাট, সেটাই আজকে আমরা ভিজিট করতে চলেছি। আর তার সাথে কালু ওয়াটারফল ভিজিট করতে চলেছি। কালু ওয়াটারফল ভিজিট করে আমরা সোজা চলে যাব ভান্ডারদারা। রাস্তার অবস্থা অতীব শোচনীয়। হিমাদ্রি তোর চাকা দিয়ে পুরো কাদা ছিটকাচ্ছে, চাকা স্লিপ করছে হালকা হালকা, কিন্তু অসুবিধা নেই। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাওয়ার থেকে হালকা করে বেরিয়ে যাওয়াই ভালো। আমরা কিন্তু একটা
জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে রাস্তাটা আবার দেখছি বেশ ভালোই রয়েছে, মানে মাঝে মাঝে একটু তাপ্তি মারা রয়েছে, বুঝতেই পারছো বর্ষাকালে রাস্তা একটু এদিক ওদিক তো হবেই। আর আমরা কিন্তু NH 61 দিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে এখানে মুরবাদ দেখাচ্ছে 10 কিলোমিটার, আমরা কিন্তু মুরবাদ হই মানে কালজান থেকে মুরবাদ হই তারপরে আমরা কালু ওয়াটারফল যাব। তো কন্যাকুমারী থেকে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন শুরু হয়েছে, তারপরে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, আবার তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, তারপরে গুজরাট, একদম গুজরাটের তাপ্তি নদী অবধি চলে গেছে। 1600 কিলোমিটারের মাউন্টেন রেঞ্জ। ওয়েস্টার্ন ঘাটস কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, আর তার সাথে ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট আনামুডি হচ্ছে কেরালাতে পড়ছে, আর মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক বা সহ্যাদ্রির হাইয়েস্ট পিক হচ্ছে কালসুবাই পিক ক্লাইম্ব করার ইচ্ছা রয়েছে আমাদের। আর কালসুবাই পিকের দিকেই কিন্তু আমরা যাচ্ছি, মানে আমরা যেখানে যাচ্ছি ভান্ডারদারা, ওখান থেকেই কিন্তু কালসুবাই পিক একদম কাছে পড়ছে। চলো তাহলে আস্তে আস্তে সামনে পাহাড়ের দিকে এগিয়ে যাই। আমাদের আজকের জার্নি পুরো মালসেজ ঘাটের মধ্যে দিয়ে, খুবই সুন্দর লাগবে তোমাদের, খুবই এনজয় করবে তোমরা। পাহাড়ে ওঠার আগে আমরা এরকম একটা ভ্যালির মতো পেয়েছি, এদিকে আকাশ পুরো মেঘে ঢাকা, পুরো একটা লাইন দেখা যাচ্ছে, একদম একটা লাইন। আর ওই পাহাড়ের দিকে কিন্তু আমাদের জার্নি। জাস্ট এইবার ডান দিকে ভিউটা দেখো, এই ভিউটা কিন্তু পুরো দেখার মতো। সবুজ দেখো, বর্ষাকালকে এই কালারটার জন্য আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ এই কালার মানে এই যে মাঝখানে যে হালকা সবুজ কালারটা দেখা যাচ্ছে, ঘাসের কালারটা দেখা যাচ্ছে, এই কালারটাই হচ্ছে আমার সবথেকে পছন্দের কালার। বেশ কিন্তু বিজি রোড এটা, অপোজিট সাইড থেকে গাড়ি এসেই যাচ্ছে, আর অটোগুলো তো বুঝতেই পারছো হঠাৎ করে ডান দিকে ঢুকিয়ে দেয়। সাবধান। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আকাশে ঘন কালো মেঘ, তার মধ্যেই সামনে জায়েন্ট স্ক্রিনের মতো ভেসে উঠেছে সহ্যাদ্রি মাউন্টেন্স বা ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন্স। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে যাচ্ছি, এই পাহাড়টাকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এখান দিয়ে না পরপর ওয়াটারফলগুলো নিচের দিকে নেমে আসছে, একটু যদি জুম করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো, যে পাহাড়টা তোমাদের জুম করে দেখালাম এক্ষুনি, আমরা মনে হয় ওই পাহাড়ের উপরেই যাব, মানে আমরা জাস্ট সামনে গিয়ে রাইডটা নিয়ে উপরের দিকে আস্তে আস্তে চড়াই শুরু করে দেবো, ওই পাহাড়ের উপরেই আমাদের যেতে হবে মনে হচ্ছে। যে এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এর মধ্যে কতগুলো ওয়াটারফল আছে তোমাদের জাস্ট গুনে শেষ করা যাবে না মনে হচ্ছে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর ওয়াটারফল রয়েছে এই পাহাড়টার মধ্যে। আমরা এই ব্যাক সাইড দিয়ে এসেছি মুরবাদ দিয়ে এসে একটা রাস্তা এইদিকে নিচের দিকে নেমে গেছে, এরকম একটা সবুজ গেট দেখা যাচ্ছে। এখান দিয়ে কিন্তু কালু ওয়াটারফলের নিচের পাড়ে ঢুকতে হয়, নিচের পাড়ে যেতে হয়, এখান দিয়ে 3-3.5 কিলোমিটার গাড়ি যাবে, তারপরে ট্রেকিং করতে হয়। আর আমরা যাব কালু ওয়াটারফলের টপ পজিশনে, তো আমরা নিচের দিকটা একটু দেখে আসবো, দেখে এসে তারপরে উপরের দিকে যাব। इधर ही है क्या? कितना आगे पड़ेगा? कितना आगे? 3 किलोमीटर। और ऊपर वाला ऊपर से दिखेगा नीचे से? और ऊपर से किधर से? किधर जाने का है? वो कालू वाटरफॉल का ऊपर जाना है, ऊपर। हाँ, ऊपर जाने के लिए गाइड लेके जाना पड़ेगा। इधर से बहुत लंबा है, उधर पैदल जाना पड़ेगा। আচ্ছা, আমরা নিচের দিকে নেমে এসেছিলাম, এসে এখানে দেখতে পেলে তোমরা জাস্ট এখানে একটা এন্ট্রি করতে হয়, আর দূরে কিন্তু আমরা কালু ওয়াটারফল দেখতে পাচ্ছি। জাস্ট যদি আমি একটু জুম করে দেখাই তোমাদের তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে জুম করলাম, 3x জুম, আচ্ছা কালু ওয়াটারফল দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা হচ্ছে কালু ওয়াটারফল। আমাদের ওই দিকেই জার্নি, কিন্তু আমরা এদিক থেকে যাব না, আমরা কালু ওয়াটারফলের টপে যাব, ওই উপরটাতে আমরা পৌঁছাবো। তো আমরা এখান থেকে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, আমরা নিচের দিকে যাব না, নিচে গেলে মোটামুটি ট্রেকিং করতে হবে। আমরা ট্রেকিং করার মতো ইকুইপড আজকে নই অন্তত, হ্যাঁ, তো আজকে ট্রেকিং করা যাবে না, তাই জন্য আমরা এখান থেকে আবার ব্যাক করেছি। আমি জানি না এখানে কত টাকা লাগতো কালু ওয়াটারফলের দিকে যেতে গেলে, গাড়ি টাড়ি থাকলে যাওয়া যেত, কিন্তু আমরা যে ইকুইপ নাই, মালপত্র কোথায় রেখে যাব জানি না। তো ট্রেকিং এই রুটে আমাদের বেশ কিছু রয়েছে, কিন্তু এখন নয়, আজকের দিনে নয়। আর এইখান দিয়ে নামার সময় একটা ড্রোন শট নিয়েছি খুব সুন্দর, সেটা তোমরা ততক্ষণ দেখো। আমরা কিন্তু উপরে পাটটাতে নিয়ে নিয়েছি, আমরা কালু ওয়াটারফল উপর থেকে দেখবো, জাস্ট উপর থেকে দেখবো, তোমাদের দেখাবো। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর এবার কিন্তু আমরা মালসেজ ঘাটে
চড়া শুরু করে দিলাম আমরা। এই যে এখানে তোমরা দেখলে এন্ট্রি করার জায়গাটা, ওখানে জাস্ট যে ছেলেগুলো দাঁড়িয়ে ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম আমরা কালু ওয়াটারফলে আপার পার্টে যাবো, বলছে গাইড নিতে হবে, ট্রেক করতে হবে অনেকক্ষণ, হ্যাঁ তো গাইড নিয়ে যেতে হবে, 1000 টাকা গাইডের চার্জ বলছে। আমার বন্ধু রয়েছে ওয়ান্ডার সেনই আমাদের কিন্তু এই কালু ওয়াটারফলের কথাটা সাজেস্ট করে দিয়েছে। এই তারা এটা কি, বাহ, এখান দিয়ে একটা ওয়াটারফল নিচের দিকে পড়ছে। তো ওয়ান্ডার সেনকে আমি এখান দিয়ে কল করলাম, এয়ারটেলের নেটওয়ার্ক ছিল না, জিওতে ভালো নেটওয়ার্ক ছিল, জিও থেকে কল করলাম, বললাম যে আমরা জাস্ট কালু ওয়াটারফলে উপর পাড়টায় যাচ্ছি, তো কি গাইড লাগবে? বললো কোনো দরকার নেই গাইডের। তো ওয়ান্ডার সেনের সাজেশনেই আমরা গাইড ছাড়াই সামনের দিকে এগোবো। এখান থেকে কিন্তু মালসেজ ঘাট শুরু হয়ে গেছে, আর দেখো পর ওয়াটারফল। আমরা কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেছি পুরো, মেঘ উড়ছে আস্তে আস্তে, মেঘ উড়ে কিন্তু হেলমেটের সামনে আসছে, হেলমেটের কাছে লাগছে, দেখো যেদিকেই তাকাবে ওয়াটারফল আর ওয়াটারফল। দেখো পর জল পড়ে যাচ্ছে পাহাড় থেকে, উপর থেকে জল নিচের দিকে গড়িয়ে পড়ছে। এটাই হচ্ছে বর্ষাকালের স্পেশালিটি। মালসেজ ঘাটের রাস্তা কিন্তু খুব ভালো বলবো না, বৃষ্টির সময় রাস্তা একটু এদিক ওদিক হবেই, পাহাড়ি রাস্তা বুঝতে পারছো। রাস্তা খুব একটা ভালো না হলেও সিনিক বিউটি কিন্তু জাস্ট A1। এইটা হচ্ছে মালসেজ ঘাটের টপ পয়েন্ট। মনে হচ্ছে আমরা টপ পয়েন্টে চলে এসেছি। কুয়াশা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি প্রায় 0। ওরে বাবা, জলই তো পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে, কি জায়গা রে ভাই। ও মাই, এ বাবা এটা কি, এখানে পুরো নেট দিয়ে পাহাড়টাকে আটকানো রয়েছে, বাধা রয়েছে যাতে ল্যান্ডস্লাইড না হয়, পাথর টাথর না পড়ে। এখানে কিন্তু গাড়ি টাড়ি সব কিছু ধুয়েও নেওয়া যাবে। চারিদিকে এরকম ওয়াটারফল পড়ছে। ওরে বাবা, এখানে তো রেনবো কালারের হয়ে আছে সব কিছু। ও মালসেজ ঘাট, আর একটু ক্লিয়ার ভিউ থাকলে ভালো হতো, কিন্তু কি করবো বলো। দেখো যে আজ পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়েই চলেছে, অনবরত ঝর্ণা পড়ে চলেছে। ছোট্ট একটা টানেল, তার মধ্যে মহারাষ্ট্রের বীর যোদ্ধাদের, মারাঠা সৈন্যদের ছবি টবি আঁকা রয়েছে, বেশ কিছু দুর্গের ছবি দেখতে পাচ্ছি। একটু মনটা একটু খারাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে মালসেজ ঘাটের টপ পয়েন্টের ভিউটাই পেলাম না। ওই ভিউটা দরকার ছিল পেছন দিকের। এরকম ওয়েদার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দুপুর 2:26, এরকম ঘন মেঘে সব কিছু ঢেকে রয়েছে। আমাদের আরেকটু সামনে গিয়ে লেফট সাইডে ঢুকতে হবে কালু ওয়াটারফলের টপ পয়েন্টে পৌঁছানোর জন্য। তবে যা সিচুয়েশন, জানি না ভিউ আমরা পাবো নাকি। এরকম ওয়েদার দেখে কিন্তু আমার মনসুন মহারাষ্ট্রের থেকে মনসুন মেঘালয়ের কথা বেশি মনে পড়ে গেল। টাওয়ার রয়েছে, এই টাওয়ারটাই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক বলতে পারো। এই টাওয়ারের আগে থেকে আমরা ঢুকবো বাঁদিকে, SH65 লেখা রয়েছে, আর এখানে আমরা একটা ড্যামও দেখতে পাচ্ছি। এই ড্যামের পাশ দিয়ে আমরা সোজা চলে যাবো মেঘের মধ্যে দিয়ে। এটা ওয়ান্ডার সেন আমাদের সাজেস্ট করে দিয়েছে, যদিও এই মনসুন মহারাষ্ট্র ট্রিপের সমস্ত পয়েন্টগুলোই, সমস্ত প্ল্যানটাতেই ওয়ান্ডার সেন আমাকে হেল্প করেছে। ওয়ান্ডার সেন, অভিষেক ভাই। ওয়ান্ডার সেন হচ্ছে ওর ইউটিউব চ্যানেলের নাম। আমার সাথে XBHPর রাইডে আলাপ হয়েছিল, তারপর থেকে মাঝেই ফোনে কথা হয়। এইবারে এসছিলাম, এসে আর সেরকমভাবে দেখা হলো না। ফিরে যখন যাব আমরা, ব্যাক করবে যখন, तो तखन एक बार देखा करार अवश्य चेष्टा करब। ये पिंपलगांव जोगा डैम और कालू वाटरफॉल का ऊपर इधर स्ट्रेट एकदम सीधा। थैंक यू। ये पिंपलगांव जोगा डैम। ऊपर कालू वाटरफॉल ऊपर का। हाँ एंट्री करना पड़ेगा। एंट्री पैसा लगता है क्या? हाँ कितना? 20 रुपये एक बाइक का 20 रुपये। এই বাদিকে কোনো পয়েন্ট দিয়ে কালু ওয়াটারফল নিচের দিকে পড়ছে। আমরা এদিকে নামিয়ে দিলাম, এখানেও গাইড দাঁড়িয়েছিল, কিন্তু বেকার গাইডের দরকার নেই। হ্যাঁ 200-300 টাকা বললে তাহলে নয় করা যায়, কিন্তু এই গাইড এখানে 1200 টাকা 1000 টাকা এসব টাকা বলছে, তো আমরা কেন গাইড নিতে যাবো। এ বুঝতে পেরেছি, এই রাস্তাটাই সোজা একদম চলে গেছে, এখানে বেশি আর বাইক নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। ওরা বাইক পার্ক করছে, রাস্তাটা কেটে দিয়েছে। হিমাদ্রি দাস ওখানে দেখে চলে এসছে, বলছে বাইক বেরিয়ে যাবে, আমরা তুলবো বাইকটা। চলো পেরিয়ে গেছি। এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের পাশেই রাস্তা। কি করলি রে এটাকে? এ বাবা এখান দিয়ে নে, দাঁড়া।
দাঁড়া দাঁড়া দাঁড়া, পেছনে টানতে হবে না, ওটা দিয়ে সোজা তুলবি, আমি একটু ঠেলে দিচ্ছি, জায়গায় পেলাম না। চ রেডি, 1 2 3 ওরে বাবা। চলো আমরা নালাটা পেরিয়ে বাইক নিয়ে চলে এসেছি, এইমাত্রই ও ক্রস করে নিয়েছে। বৃষ্টি বহুত জোরে নেমে গেল, এখানে আমরা গোপ্রো ব্যাটারিটারি চেঞ্জ করলাম। চলো এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটাই যাচ্ছে মনে হয়। এ বাবা, টায়ার গেঁথে গেছে। চাকা গেঁথে গেছে, ব্যাস ছাড় দেখি। চলো ঠিক আছে। বাবা, শিব মন্দিরটাকে ডান দিকে রেখে বাদিকের রাস্তা দিয়ে নিয়ে নিলাম আমরা। হ্যাঁ এই তো, এই রাস্তাটাই গেছে। এই নদীটা জল বেড়ে গেলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে আসার সময়। ওরে বাবা, কি শুরু করেছি আমরা। অফরোড তো করতেই হবে। মনসুন, মহারাষ্ট্রে ঘামাসান অ্যাডভেঞ্চার চলছে এখন টুয়ার্ডস কালু ওয়াটারফল। ও কালার দেখে পাগল হয়ে যাচ্ছি, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ওই রাস্তায় গেলে ওয়াটারফলটা দেখা যাবে না, ওয়াটারফলটা তো এরম নিচ থেকে পড়ছে না। এই দিকে রাস্তাটা গেছে, দেখ এইখানে একটা রাস্তা গেছে কিছু, এদিকে বেশ কিছু বাড়িঘর তো দেখতে পাচ্ছি, একটা হলুদ বাড়ি আছে। তো আমরা ওই দিকে যাবো না, আমরা যাবো হচ্ছে এইদিকে। কিন্তু একটা রিভার্স ওয়াটারফল দেখা যাওয়ার কথা ছিল, কোনো ম্যাপ নেই, ও সব স্যাটেলাইট দেখে সব চেক করছে। এই তো আমার উমলিংলা চড়াইয়ের কথা মনে পড়ে গেল। भैया कालू वाटरफॉल इधर, किधर से ও वाला হিমাদ্রি বলছে বাইক যাবে কি যাবে না জানি না, তবে আমরা বাইক নিয়েই যাব। আমাতে গেলে এটা তুলতেও কিন্তু হবে, সেটা কিন্তু বুঝে নিস। এই দাঁড়া 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 দাঁড়া, এই আমার গাড়ি ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ডান দিক চেপে চল, একটু ডান দিক চেপে চল, কেমন? হ্যাঁ বেরিয়ে যাবে। টাইম হচ্ছে বিকাল 3:23 আর আমরা একদম কালু ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। যতদূর বাইক নিয়ে আসা যায় ততদূর এসেছি। এরপরে রাস্তাটা ঠিক এরকম রয়েছে, এই সামনে কিন্তু আমরা বাইক তুলতে পারবো না। হয়তো পারতাম যদি আমাদের লাগেজ না থাকতো বাইকে, তাহলে পারতাম। বাইক এখানে পার্ক করে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট খুলে নিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ নিয়ে পিঠে, আর হেলমেটের জানি এই ট্রিপে যখন তখন আমাদের ট্রেক করতে হতে পারে, ওই জন্য হেলমেটের ব্যাগটাও ক্যারি করেছিলাম। তো এই হেলমেটটা ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে ঝুলিয়ে নেওয়া যায়, হাতটা যাতে ফ্রি থাকে। আর বাকি এখানে লাগেজ রেখেই যাচ্ছি। এই হচ্ছে লাগেজের অবস্থা, স্যাডেল ব্যাগ বাঁধা রয়েছে। টপ বক্সের কোনো অসুবিধা নেই, তবে স্যাডেল ব্যাগটা খুলে নিতে পারে, টপ বক্স নিতে গেলে পুরো ভাঙতে হবে। আমরা জাস্ট এইখান থেকে এসেছি, এসে এখানে বাইক পার্ক করেছি। আর কালু ওয়াটারফলটা হচ্ছে ঠিক এখান থেকে পড়ছে, আমাদের এই সামনের দিকেই যেতে হবে, ঠিক এরকম জায়গায় পৌঁছাতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে ঝর্ণা বেরিয়ে চলে এসে নিচের দিকে নেমে যাচ্ছে। বর্ষাকালে এইসব এরিয়া কিন্তু ফ্লাশ ফ্লাড হওয়ার চান্স বিশাল, যখন তখন পাহাড়ের উপর থেকে জল নেমে চলে আসতে পারে, এটাই হচ্ছে মুশকিলের। আর আরও একটা ভয় রয়েছে, সেটা হচ্ছে ঝোঁকের। নতুন কিছু পাওয়ার খোঁজে অজানাকে জেনে নেওয়ার ইচ্ছে আমরা পেছনে বাইক পার্ক করে সামনের দিকে যাচ্ছি। আমরা এখানে এরকম একটা জায়গা আছে, আমরা কনফিউজ হয়ে গেছি, ম্যাপ দেখা দেখি চলছে, ডট কোনটা দিয়েছে, দুটো রাস্তা দিয়েছে, এগুলো একটা রাস্তা না, এগুলো গুগলে জানে না কি করে। কালু ওয়াটারফল से প্রথম ভিউ। কালু ওয়াটারফল আমরা দেখতে পেয়েছি, কিন্তু জাস্ট কালু ওয়াটারফলে উপর অব্দি যেতে পারিনি, কারণ আমরা হারিয়ে গেছি। একে পুরো কুয়াশা মেঘ চারিদিকে ছড়িয়ে গেছে বলতে পারো, আমরা যেতে পারিনি। আমাদের আবার ব্যাক করে যেতে হবে, বাইক নিয়ে একটা গাইড নিয়ে আসতে হবে মনে হচ্ছে, কারণ নাহলে আমরা কোনো জায়গা দিয়ে ভুল রাস্তায় ঢুকেছি,
যেটা এখন আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা কালু ওয়াটারফল খুঁজে পাইনি, মানে আমরা অপোজিট সাইডে পাহাড় থেকে যে ভিউ পয়েন্ট পাওয়া যায়, মানে যে ভিউ পাওয়া যায় সেই দিকে চলে গেছি। তো আমাদের কালু ওয়াটারফলে একদম টপে যেতে হবে। তোমরা ওয়াটারফল তো অল্প একটু দেখতে পেয়েছো, তো ওই টপে আমাদের যেতে হবে। তো তার জন্য রাস্তা খুঁজতে হবে। অলরেডি 4:09 বেজে গেছে, মানে 6:30 পৌনে 7 অবধি তো আলো থাকবে, বৃষ্টি না হলেই হলো। এই সামনে ভাইয়াকে আমরা জিজ্ঞেস করি, তারা লোকাল আছে। ये कालू वाटरफॉल टॉप में कैसे जाए? कहाँ से? हाँ नहीं, हम लोग ढूंढ नहीं पाए। बोल रहे थे कि हम लोग कालू वाटरफॉल के टॉप में ऊपर जा नहीं पाए। कहाँ से जाना है? कालू वाटरफॉल उधर से होता है ना, उधर से व्यू आता है, लेकिन वो नहीं चाहिए। हम लोग एकदम ऊपर जाना चाह रहे हैं, मतलब गिर रहा है उसके ऊपर, वो उधर उधर जो है। कहाँ से? मंदिर है ना, मंदिर? हाँ, नागेश्वर मंदिर का पीछे। চলো বাপরে, জল বেড়ে গেছে। এবার এইটা চড়াই চড়তে আমাদের ফাটবে একটুখানি, বুঝতে পারছি। ই বাবা, দাঁড়া আসছি, দাঁড়া। বুঝতে পারবি? আমি ফাট করে ঘুরে দেখি তুই অলরেডি পড়ে গেছিস। ওরে বাবা রে, চ কাম অন। এই রয়েছে মন্দির, এই মন্দিরের পাশে রাস্তা দিয়ে। ওরে বাবা রে, বেরোবে? এই এখান থেকে নামবে কি দেখ আগে। তোল তোল তোল, দাঁড়া আমি নামছি। এই চল, রেডি। এই পড়বে পড়বে। ইস, বেরোবে? शाबाश। हाँ उधर आगे गया ना, हाँ उधर ये नदी का किनारे है ना, हाँ। वो साइड पकड़ने का, ऐसा वो उधर जाता है सीधा रोड पे। समझ गया, देख लेता। थैंक यू। তো আমাদের জাস্ট এই ভাঙা ব্রিজটা ক্রস করার দরকার ছিল না, আমাদের এই মন্দিরটাকে ডান দিকে রেখে, নদীটাকে মোটামুটি ডান দিকে রেখে আমাদের যেতে হতো। নদী ক্রস করার কোনো দরকারই ছিল না আমাদের, কিন্তু আমরা ভুল করে নদী ক্রস করে নিয়েছিলাম। এই যে এই রাস্তাটা প্যাদাল চলে গেছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। কি তুই তো সেই গিরা হুয়া আদমি হয়ে গেছিস তুই পুরো। আর 3 বারই রেকর্ড হচ্ছে, 3 বার। ওরে বাবা রে, এ বাবা, কি শুরু করেছি আমরা। এটা ঠেলতে হবে তোকে। আরে এটা ঠিক আছে, যা। এটা তুলে নিয়ে একবারে দাঁড়াও, दाঁড়া তাহলে। कौन सा? वो? আরে ভাই কি করছি সত্যি জানি না, কিন্তু ও মাই গড। আর তারপরে এত কষ্ট করে গিয়ে যদি দেখি যে কুয়াশায় ঢাকা, তাহলে মন খারাপ হয়ে যাবে।
এত খারাপ সিচুয়েশন হয় না, বৃষ্টির জল জমে আছে, তাই জন্য অফরোডটার এই অবস্থা। চলো চলো চলো, ঠিক যাচ্ছি, তার কারণ হচ্ছে নদী আমাদের ডান দিকে রয়েছে, যতক্ষণ না নদী পাবো ততক্ষণ যেতে পারি আমরা। এরকম ছোট ট্রেল করা রয়েছে, আমরা তার মধ্যে বাইক নিয়ে ঢুকিয়ে দিয়েছি। सॉरी भैया, हम लोग बाइक लेके आ गए इधर, सॉरी हम लोग बाइक लेके पहुंच गए इधर। आप लोग पैदल जा रहे हो ना, कम ऑन। ক্যামেরা ক্লাসে জল আসছে নাকি, তবে এইবার আমরা ভুল করিনি, আমরা একদম পারফেক্ট রাস্তায় চলে এসেছি। বাইক এখানে পার্ক করেছি, 200-300 মিটার মধ্যে হেঁটে যেতে হবে, এবার আমরা ভুল করিনি। ও মাই গড, এই যে কালু নদী এদিক থেকে আর ওয়াটারফলের জল রিভার্স আসছে। আমরা প্রথমে অপোজিটের পাহাড়ে চলে গেছিলাম, এই জায়গাটায় আমি ধারে যাচ্ছিলাম। হ্যাঁ ধারে যাচ্ছিলাম, এখন দেখছি হ্যাঁ সেটাই কি, আরে কাজই করছে না। জাস্ট এখানে সিচুয়েশন দেখো, ওয়াটারফলের জল পুরো রিভার্সে আসছে, আর অপোজিট সাইডেও একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এটাও কিন্তু পুরো রিভার্স ওয়াটারফল। জল হাফ পড়ছে, বাকি উপরের দিকে চলে যাচ্ছে। কি অবস্থা, এটা কিন্তু মেঘ নয়, এটা জল, এটা জল। প্রথমে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তারপরে আবার খুঁজে পেয়েছি অফরোড করে, খুব কষ্ট করে এখানে এসে পৌঁছেছি, বৃষ্টিতে ভিজে গেছি। এবার জাস্ট তোমাদের ভিউ দেখাবো, আমি কিরকম ভিউ দেখছি দেখো। এইখান থেকে জাস্ট কালু ওয়াটারফল নিচের দিকে নেমে গেছে, এই হচ্ছে কালু ওয়াটারফল থেকে ভিউ। এত জোরে এখানে হাওয়া দিচ্ছে, পুরো রিভার্স হচ্ছে, ওয়াটারফলের জল পুরো উপর দিকে উঠে আসছে, এরকম সিচুয়েশন। তো পেছনে এখানে কিন্তু গাইড ভাইয়া রয়েছে, আর এইরকম ভাবে ভিউ দেখার বুদ্ধিটা বা পরামর্শটা গাইড দাদাই দিয়েছে, আমাদের একার সাহস হতো না। এই জাস্ট কালু ওয়াটারফলের ভিউ, যদি এত জোরে হাওয়া না দিত হয়তো ড্রোন শট দেখাতাম তোমাদের, কিন্তু এখান থেকে ড্রোন উড়ালে ড্রোন উড়ে চলে যেতে পারে। পেছন দিয়ে কিন্তু এই নদীটা আসছে, এই নদীটায় আমরা প্রথমে টপকে চলে গেছিলাম, এটা হচ্ছে কালু নদী। তো কালু নদীটা এসে কিন্তু নিচের দিকে পড়ছে, তাই জন্য কালু ওয়াটারফল নাম হয়েছে। প্রায় 1200 ফিট উপর দিয়ে নিচে পড়ছে, নিচেও কিন্তু আসা যেত, তাহলে ট্রেক করে আসতে হতো। আমরা প্রথম দিকে যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে নিচে আসা যেত। এই হচ্ছে সিচুয়েশন, আর অপোজিট সাইডে দেখা যাচ্ছে রিভার্স ওয়াটারফল ভিউ। দেখো আমরা প্রথমে কিন্তু এই টপে চলে গেছিলাম, ঠিক এরকম জায়গায়, সুখর একটা জায়গা, জাস্ট মিস করে গেলাম ড্রোন শটটা, এই হাওয়াতে আর ড্রোন শট নিতে পারলাম। ওয়াটারফলটা কিরম ভাবে পড়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ, জাস্ট 1200 ফুট এরম নিচে চলে গেছে। যদি আমরা দেখতে পেতাম আজকে ড্রোন শটে কি ভালোই না হতো। আর তার সাথে দেখো পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে, এখন ওই রিভার্স ওয়াটারফলটার সামনে ওটাও কিন্তু দেখা যাচ্ছে। এখনও দেখলাম একটা ট্রেকিং টিম জাস্ট পেছন দিকে গেল ওয়াটারফল দেখতে, তবে কিছুই দেখতে পাবে না, পুরো ক্লোজ হয়ে গেছে। আমরা ওয়েট করলাম, 6টা 3 বাজে এখন, আমরা প্রায় 30 মিনিট মতো ওয়েট করলাম, যদি ওয়েদারটা ক্লিয়ার হয়, হাওয়াটা কম থাকে, একটা ড্রোন শট যদি নিতে পারি, কিন্তু লাস্ট অবধি পারলাম না। আজকে মালসেজ ঘাটেও ড্রোন শট নিতে পারলাম না, ওয়েদার এত খারাপ ছিল, তার সাথে এখানেও পারলাম না। তো যদি কেউ আমাদের ব্লগ দেখে আসো, দুটো জিনিস মাথায় রাখবে। কালু ওয়াটারফলের টপ পয়েন্টে যেতে গেলে শিব মন্দিরটা ক্রস করতে হবে না, মানে শিব মন্দিরটাকে রাইট সাইডে ছেড়ে শিব মন্দিরের আগে যে নদীটা রয়েছে ওটাই কালু নদী, ওটা গিয়েই পড়ছে একদম ওয়াটারফলে। তো ওই নদীটা ক্রস করার কোনো দরকার নেই, যেটা প্রথমে আমরা ভুল করেছিলাম। নদীটা ক্রস না করে জাস্ট বা সাইড দিয়ে ব্যাক করে আসতে হবে। চলো, আর বাইক নিয়ে মোটামুটি 10 মিনিট মতো ভেতরে ঢুকতে হবে, এরকম রাস্তা হলে ওটা 15 থেকে 20 মিনিট হয়ে যাবে। আর হেঁটে বাইক যতদূর চলে যাবে, তারপরে হাঁটতে হবে জাস্ট 5 মিনিট। চলো
ওরে বাবা রে, এদিকে সেই আবার ড্যামের নামটা ভুলে গেছি, সামথিং যোগা, পাঁখরোলি যোগা না কি এটা ছিল, ভুলে গেছি। তো ডান দিয়ে আমরা মেন রোডের দিকে যাচ্ছি, ডান দিকে মালসেজ ঘাট পড়বে, আমরা বাঁদিকে চলে যাব কোটুল বলে কোনো জায়গা পড়বে, কোটুল হয়ে আমরা যাব হচ্ছে ভান্ডারদারা। আজকে আমাদের ডেস্টিনেশন ভান্ডারদারা। রাত হয়ে গেলে হয়তো ওই রাস্তাটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কোনো চাপ নেই, আমরা ওই রাস্তা দিয়ে আবার জার্নি করব। মালসেজ ঘাট অবধি আমরা আসবো না, কিন্তু কোটুল হয়েই যাব আমরা। কোটুল নামটা একটু এদিক ওদিক হতে পারে, অনেকক্ষণ আগে নামটা মনে করেছিলাম, তারপরে ভুলে গেছি এখন। তো আমি জাস্ট তোমাদের সাজেস্ট করবো ওয়ান্ডার সেনের ভিডিওটা দেখতে। ওয়ান্ডার সেন ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওর কালু ওয়াটারফলের ভিডিওটা দেখো, তাহলে কালু ওয়াটারফল কতটা সুন্দর সেটা ড্রোন ছড়া তোমরা বুঝতে পেরে যাবে। তো আমাদের হিমাদ্রি গিরপাড়ে, ওর নাম হচ্ছে হিমাদ্রি গিরপাড়ে, 4বার দফা সরেছে আজকে। মেন রোডে পড়ার পরে আমরা 5 কিলোমিটার মতো রাইড করেছি, করে একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেখান থেকে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি আমরা। প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তো খাবারে এখন অর্ডার করেছি হচ্ছে এখানে চিকেন থালি বলতে পারো এটা। এর মধ্যে রয়েছে হচ্ছে রাইস, তার সাথে চাপাটি রয়েছে, এখানে এটা গ্রেভি চিকেন, আর এটাকে চিকেন সুখা বলছে। তার সাথে কিছু এরকম শসা পেঁয়াজ দিয়ে দিয়েছে, শসা দেয়নি, জাস্ট পেঁয়াজ আর লেবু দিয়েছে। এটা হচ্ছে চিকেন থালি। এখানে চিকেন থালির দাম হচ্ছে 210 টাকা, আর মাটন থালির দাম হচ্ছে 250 টাকা। আর মোটামুটি যা সিচুয়েশান হয়েছে আজকে তোমরা দেখতে পেয়েছো, আজকে আমরা ভিজেছি, চপচপে ভিজেছি। তবে এই রাইড কিন্তু এরকমই হতে চলেছে, পুরো ভিজতে ভিজতেই আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করবো, এরকমভাবেই হতে চলেছে আর কি। তো খাওয়া শুরু করি। হিমাদ্রি কোথায়? লজ্জা পেয়েছে বেচারা, মান সম্মান চলে গেছে। কোনো মান সম্মান যায়নি ভাই, মান সম্মান যায়, মান সম্মান না, মানে সত্যি কথা আজকে মানে চিকেন দিয়ে যাচ্ছি, চাকা পুরো পিছের চাকায় এই উড়ে যাচ্ছি, আর সামলাতেই পারছি না। তো এই হচ্ছে ধাবা, এই ধাবা থেকে আমরা করলাম খাওয়া দাওয়া। ফগ ল্যাম্পটা জ্বালাই, পুরোনো ফগ ল্যাম্পটা জ্বলবে না শিওর, বৃষ্টি হলেই জ্বলে না, সুইচে জল ঢুকে যায়। এই চলে গেছে, আগের দিন চলছিল না, আজকে আবার জ্বলেছে। ঠিক আছে চলো আস্তে আস্তে আমরা তাহলে এগোই। এখন আমরা যাব হচ্ছে ভান্ডারদারা। ভান্ডারদারা একটা টাউন বলতে পারো। ভান্ডারদারা হচ্ছে আহমেদনগর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর মুম্বাই থেকে 155 কিলোমিটার ডিস্টেন্স। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে ভান্ডারদারা ডিস্টেন্স হচ্ছে 87 কিলোমিটার, সরি 90 বলছিল, 87 কিলোমিটার, যেতে 2 ঘন্টা সময় লাগবে। আর আমরা একদম ননস্টপ যাব, আর কোথাও কোনো রকমভাবে দাঁড়ানোর চেষ্টাই করব না। এখন টাইম হয়ে গেছে 7:35, একটু আগেই অন্ধকার হয়েছে। 2 ঘন্টা মানে আমরা 9:30 নাগাদ ভান্ডারদারাতে পৌঁছাবো। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে 320 টাকা বিল হয়েছে আমাদের। লেখা ছিল 210 টাকা করে চিকেন থালি, কিন্তু নিয়েছে 150 টাকা করে। 300 টাকা চিকেন থালি আর 20 টাকা একটা জলের বোতল, এই হচ্ছে আমাদের এখানকার বিল। তো বিল টিল দিয়ে দিয়েছে। আর যে এখানে ভাইয়া ছিল দোকানে, রেস্টুরেন্টে, ভাইয়া বলছে যে ভান্ডারদারা যদি যেতে হয়, প্রথমে হিমাদ্রি ভুল করে বলে ফেলেছে যে আমরা ভান্ডারদারা যাচ্ছি, তো না বললে ভালো হতো, সামনে কোথাও থাকবো এটা বললেই ভালো হতো, কিন্তু বলে ফেলেছি। আর বলে ফেলা হয়েছে, আর কি করা যাবে। তো বলছে যে কোথাও দাঁড়িয়েও না, একদম জাস্ট স্ট্রেট বেরিয়ে যাও, সামনে পাহাড় পাবে, পাহাড়ে তো আরোই দাঁড়াতে না। কারণ গতকাল না গত পরশু দিনে একটা ঘটনা বললো, সামনে 2টো ছেলে মুম্বাই থেকে এসেছিল বাইক নিয়ে, তো তাদেরকে মালসেজ ঘাটে চাকু দেখিয়েছে। এখান দিয়ে জাস্ট তেল ভরে নিচ্ছি। 104.89 হচ্ছে ফিউয়েলের দাম এখানে পার লিটার। তেল ভরে নিচ্ছি, তার কারণ হচ্ছে ভান্ডারদারাতে গিয়ে যদি আমরা না পাই কোনো রকম পেট্রোল পাম্প, তো না আগে থেকেই ভরে নিচ্ছি। ফিউল রেঞ্জ দেখাচ্ছিল এখনও 150 কিলোমিটার। 8.45 লিটার তেল গেছে। 885.98 হচ্ছে বিল। 886, 886 টাকা। আমরা কিন্তু একদম একটা পাহাড়ের টপ দিয়ে যাচ্ছি। টপ কারণ
একটু আগেই আমরা জাস্ট ক্লাইম্ব করে এলাম, আর রাস্তাঘাট খুব একটা কিন্তু ভালো নয়। হিমাদ্রির সাথে এটাই আমার ডিসকাস হচ্ছিল এক্ষুনি ইন্টারকমে। হিমাদ্রি বলছে যে মহারাষ্ট্রের রাস্তা ওর একদমই ভালো লাগে। এরকম একটা ট্যুরিস্ট স্পট যাওয়ার রাস্তা, সেখানে দেখো অবস্থা দেখো, জানি না অন্ধকারে তোমরা বুঝতে পারছো কি না, হ্যাঁ আশা করছি তো বুঝতে পারবে। পুরো রাস্তারই এরকম অবস্থা।